30 বছরের পরে মনে হচ্ছে আস্তে আস্তে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে। তো এখন যখন মা হয়েছি, আসলে নিজের চিন্তার চেয়েও এখন বাচ্চাদের চিন্তা বেশি মাথায় আসে। মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তাহলে আমার বাচ্চাদের কি হবে? ওদেরকে কে দেখবে? সন্তানদের মা হিসেবে জীবনটা যতদিন থাকবে ততদিন মনে হয় কোনো বিছানায় পড়া যাবে না, অসুস্থ হওয়া যাবে না। আমাদের যান্ত্রিক নিয়মেই জীবনটা চালিয়ে নিতে হবে। থাকুক না যত অসুস্থতা। আমি না খুব আবেগময়, মানে অনেক কিছু কল্পনা করে অনেক কিছু ভাবি। বিশেষ করে অতীতকে নিয়ে না ভাবলেও আমি বর্তমান নিয়ে সবসময় বা ভবিষ্যতে কি হবে ওইটা নিয়ে আসলে চিন্তিত থাকি মাঝে মধ্যে। আজকে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার 2 দিন তো আমার হাজবেন্ডেরও অফিস ছুটি, তারপর বাচ্চাদের স্কুল বন্ধ। সবকিছু মিলিয়ে ওই 2টা দিন ভারী কোনো কাজ করি না, এক্সট্রা কোনো কাজ করি না। ওই নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করি। মানে ধরুন বাচ্চারা বলছে একটু গল্প করতে বা বাচ্চাদের সাথে কোথাও যেতে, অথবা আমার হাজবেন্ডের সাথে কোনো কাজে বাইরে গেলাম। মানে যখনই ওদের প্রয়োজন হয়, যেন প্রয়োজনে আমি হাজির থাকতে পারি। এ কারণে আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে এক্সট্রা কাজগুলো করে রাখতে, শুক্র শনিবার যাতে একটু ফ্রি থাকি। আজকে আমি কিছু টিফিন বানিয়ে রাখবো। নর্মালি দেখা যায় রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত তো ওদের স্কুল টাইম থাকে। বাসা থেকে যেহেতু টিফিন আইটেমগুলো নিয়ে যাই, তো চিন্তা করলাম আগামীকাল শুক্রবারে না বানিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, আর আজকে আমি চিকেন রান্না করছিলাম। তো চিকেনের ব্রেস্টের যে পিসগুলো রয়েছে ওগুলো ছোট ছোট করে কেটে আমি এর সাথে যাবতীয় মশলা, এই যেমন পেঁয়াজ, রসুন, আদা খুবই অল্প পরিমাণে দিয়েছি। তারপরে কাঁচামরিচ কুচি, একটু সয়া সস, একটু লবণ, একটু গরম মানে ধনিয়া আর জিরার গুঁড়া, তারপর সব কিছু ভালো করে মেখে এর মধ্যে কিন্তু আমি আর 3 পিস পাউরুটিও দিয়েছিলাম। তো সব কিছু ভালো করে মেখে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ব্লেন্ড করার পরে ওখানে একটা ডিমও দিয়ে নিয়েছিলাম। তো সবগুলো এরকম ট্রেতে করে তো বিছিয়ে নিচ্ছি। আসলে নাগেটস বানানো কিন্তু খুবই ইজি, চিকেন নাগেটস। আর এভাবে কিন্তু চিকেন কাটলেটও বানানো যায়। নাগেটস যে শুধু স্কোয়ার শেপ দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা চাইলে কিন্তু রাউন্ড শেপ বা যে কোনো শেপ কিন্তু ইজিলি দেওয়া যায়। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য। এই ফাঁকে কিন্তু আমি ফার্স্টে যেটা করেছিলাম, খামি করে রেখেছি। আজকে রুটিও বানাতে হবে, যেহেতু বাসায় বানানো রুটি শেষ হয়ে গিয়েছে। আমার পেজে প্রায় মেসেজ আসছে, আর আমার বেশ কয়েকটা রুটি বানানোর ভিডিও ভাইরাল হওয়াতে সেই ভিডিওগুলোতেও কিন্তু কমেন্ট আসে প্রতিনিয়ত। আমি রুটি প্রতি পিস কত করে বিক্রি করি, পরোটা প্রতি পিস কত করে বিক্রি করি, তো কোথায় অর্ডার করবেন। অনেকেই কিন্তু আমার পেজে অলরেডি অর্ডারও দিয়েছেন। এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। আমি ফ্রোজেন আইটেম নিয়ে আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করব, কিন্তু আমার হাজব্যান্ডের ওই অনুমতি নাই যে বাসা থেকে ফ্রোজেন আইটেমের বিজনেস করতে গেলে আমার হাজব্যান্ড যেটা বলছিল, কিচেন থেকে নাকি আমি সারাদিনও বের হতে পারবো না। এ কারণে সেটা ওর পছন্দ না। আমার হাজব্যান্ড যেটা বলছিল, আমি চাইলে আমার হ্যান্ড পেইন্টটা নিয়ে যেন কাজ করি, কারণ হ্যান্ড পেইন্ট আসলে এটা একটা প্রতিভা যেটা সবার সে ধৈর্য থাকে না। তো যেটা আমার হাজব্যান্ড তো আমাকে কাছ থেকে দেখেছে, আমি গভীর রাত পর্যন্ত কাপড়ে পেইন্ট করেছিলাম একটা সময়। যেহেতু এর পরবর্তীতে প্রায় আমি বছরখানিক বিজনেস অফ রেখেছিলাম, অনেকজনে আমার কাছে অর্ডার নিয়ে আসতো, আমি বলতাম যে অর্ডার নিচ্ছি না। তো এই কারণে দীর্ঘদিন যেহেতু আমি বিজনেস বন্ধ রেখেছিলাম, বিজনেসটা আবার আমি চালু করেছি। কিন্তু ওই যে দীর্ঘদিন আমি গ্যাপ রাখার কারণে এটা গ্রো হতে হয়তো একটু সময় লাগছে। আর আমি তো এখন সাংসারিক অনেক ব্যস্ত হয়ে গিয়েছি। এ কারণে ওই বিজনেসটাতে অনেক বেশি যে ফোকাস দিতে পারছি, রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি, এমন কোনো কিছুতে আসলে করতে পারছি না। আসলে বাসায় বসে যখন কোনো বিজনেস করতে যাই, ওটা দেখা যায় আমাদের অনলাইনে যেমন আমরা বিজনেসটা করব, বিজনেসের রোলস হচ্ছে অনলাইনে যত প্রচার করব তত এর পরিচিতি বাড়বে। তো ওই যে আমি তো প্রচারটা কন্টিনিউ করতে পারছি না, তারপরও আমি চেষ্টা করছি সপ্তাহে একটা দিন হলেও আমার হ্যান্ড পেইন্টিংয়ের ব্লগগুলো রাখার।
আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো আমার হ্যান্ড পেইন্টিংয়ের বা আমার বিজনেস পেজে অ্যাড আছেন। আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন আপনারা আমার পেজে কানেক্ট থাকতে পারেন। আমার পেজের লিঙ্ক আমি প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে থাকি। তো আজকে আমি কয়েকজন আপু সম্পর্কে বলতে চাচ্ছি আপনাদের সাথে, যারা আমার মতো বা আমিও তাদের দেখে ইন্সপায়ার হয়ে আসলে ব্লগিংটা শুরু করেছি। 2019 সালে মূলত আমাদের বাংলাদেশের মেয়েরা যারা আমরা বাসায় বসে বিভিন্ন ব্লগ ভিডিওগুলো বানাই, তারা মূলত 2019 সাল থেকে একটু বেশি পরিচিতি লাভ করে। এই যেমন তখন ছিল বাংলাদেশি ব্লগার তমা, তারপর ছিল বাংলাদেশি ব্লগার মুক্তা, বাংলাদেশি ব্লগার পায়েল, এছাড়াও জাস্ট ব্লগ, বাংলাদেশি ব্লগার মম। উনি আরও পরবর্তীতে আসেন। তারপর উনি যেহেতু অনেক বেশি পরিচিতি লাভ করেন অল্প সময়ের মধ্যে, তো আমি জাস্ট এই কয়জনের নাম বললাম, যারা কিন্তু কেউ এখন নিয়মিত না ইউটিউবে। একটা সময় কিন্তু আমরা ফ্যামিলি ব্লগার বললে তাদেরকে চিনতাম, কিন্তু সময়ের সাথে সাথে আসলে ওনারা এখন অনলাইনে বলতে গেলে নাই। তো আজকে আমি আমার বাসায় কিছু কাজ করছি, আপনারা সেগুলো দেখুন। আর আমি ওই যে পুরনো কিছু আপনাদের সাথে কথা শেয়ার করছি, সেগুলো হচ্ছে 2019 সালের দিকে যখন মেয়েরা ফার্স্ট ব্লগিং শুরু করে, তখন আবার কিছু রোস্টিং চ্যানেলও বের হয় যেগুলো মেয়েদেরকে নিয়ে নানান রকম রোস্টও করে। তো সেই সময় কিন্তু আমি আবার একটা ভিডিও বানিয়েছিলাম। আমি তখন 2019 সালে নতুন নতুন ভিডিও মেক করছি বা ব্লগিং করছি, তখন আমি একটা ভিডিও মেক করেছিলাম যে কেন মেয়েদেরকে নিয়ে এরকম হ্যারাসমেন্ট করছে বা মেয়েদেরকে নিয়ে কেন রোস্টিং করছে। তো আমার ওই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। তো মূলত আমার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা। এর পরবর্তীতে আমার হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিওগুলো আস্তে আস্তে সবার সামনে আসে। তো যাই হোক, আমার তো তখনকার সময়ে আসলে যে সকল আপুরা ব্লগিং শুরু করেছিলেন, যাদেরকে দেখে দেখে পরবর্তীতে এখন শত শত মেয়েরা বাসায় থেকে বিভিন্ন রকমের ব্লগিং শুরু করছেন ইউটিউবে। তো দেখা যাচ্ছে কি আগে যারা ছিলেন তারা এখন নাই। এর মেন রিজন আমি যেটা উপলব্ধি করতে পারি বা আমার নিজের দিক দিয়ে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, ব্লগিং করা কিন্তু দেখতে যতটা না সহজ, এটা কিন্তু অনেক অনেক গুণ বেশি কঠিন, অনেক গুণ বেশি ধৈর্যের প্রয়োজন হয়। এক নিয়মভাবে, একতান্ত্রিকভাবে, যান্ত্রিকভাবে আমাদেরকে কন্টিনিউ এই কাজগুলো করতে হয়। তো এর বিনিময়ে দেখা যায় পারিশ্রমিক একদমই 0% বলতে গেলে। মানে ধরুন আপনি সারাদিন যদি কাজ করেন, অনেকেই দেখা যায় একটা ভ্লগ বানাতে কিন্তু 1 সপ্তাহ সময় নেয়, মানে 7 দিনে একটা ভিডিও বানায়। 1 সপ্তাহ ধরে পরিশ্রম করে একটা ভিডিও দেখে যদি ওনার 20 থেকে 30 হাজার ভিউ হয়, সেক্ষেত্রে দেখা যায় 1 থেকে 2 হাজার টাকা আর্নিং হয়। হয়তো আপনাদের অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই হচ্ছে এখন। যার কারণে অনেকেই যারা পুরনো ভিউয়ার্স, মানে যারা পুরনো ইউটিউবার যারা আছেন, তারা দীর্ঘদিন কাজ করার পরে ওনাদের কাছে এখন মনে হচ্ছে অনেক বেশি তো পরিশ্রম করেছি, কিন্তু সেই হিসেবে আমরা বেনিফিটটা তেমন পাচ্ছি না বা প্রফিট আমাদের মানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। তো অনেকে কিন্তু ছেড়ে দিচ্ছেন। তো এটা আসলে দেখা যায় ইউটিউবে কার ইনকামটা কীরকম আসবে আসলে কেউ বলতে পারে না, এমনকি ইউটিউব নিজেও জানে না। কারণ আর্নিংটা সবসময় এক থাকে না। কোনো সময় দেখা যায় পুরো মাসে 30টা ভিডিও দেওয়ার পরেও মাত্র $5 থাকে, আর কোনো সময় দেখা যায় 5টা ভিডিও দিলেও আপনি $100 পেয়ে যাচ্ছেন। তো এটা আসলে সময়ের উপর নির্ভর করে। এখন যেহেতু পুরো বিশ্বে একটা মহামারী, অনেকটা বলতে গেলে ক্রাইসিস চলছে যুদ্ধের কারণে, যার কারণে ইউটিউবের আর্নিংটাও কিন্তু অনেক কমে এসেছে। তো এ কারণে কিন্তু অনেক ব্লগারদের দেখবেন এখন ভিডিও নাই। হয়তো বা কোনো একটা সময় আমিও থাকবো না আপনাদের মাঝে, জানি না কতদিন আপনাদের মাঝে স্থায়ী থাকতে পারবো। সবাই দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।